ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ বলেছেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনের 7 প্রস্তাব, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি 11 দেশের। ফেব্রুয়ারিতে ভোটের জন্য উন্মুখ জনগণ, মন্তব্য মঈন খানের। নির্বাচন ও প্রশাসন নিয়ে প্রধান উপদেষ্টার দ্বিধাদ্বন্দ্বের সমালোচনা করলেন মান্না। জীবন নিয়ে শঙ্কার কথা জানালেন আলোচিত নেতা ফজলুর রহমান। অভ্যুত্থানের 1 বছর পরও মব সন্ত্রাস গ্রহণযোগ্য নয় বললেন সাইফুল হক। আইনি সহায়তা বাড়াতে প্রধান বিচারপতির নির্দেশনা, প্রয়োজনে গাছতলায় লিগ্যাল এইড অফিস বললেন আইন উপদেষ্টা। পিপিদেরই লিগ্যাল এইড দরকার, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের জন্য শিক্ষিতরাই দায়ী, মন্তব্য ডক্টর জাহিদ হোসেনের। শিক্ষা কমিশন গঠনের দাবি রাশেদা কে চৌধুরীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ, পরিস্থিতিও স্থিতিশীল আছে। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো ও জাতিগত নির্মূল থেকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে রোহিঙ্গা সংকটের সমাধানে 7 দফা প্রস্তাবও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে 2017 সালের 25শে আগস্ট রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের আসার ঢল শুরু হয় বাংলাদেশে। এর কয়েক মাসের মধ্যে রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেয় কক্সবাজারের উখিয়া টেকনাফে। বাংলাদেশের অভিমুখে রোহিঙ্গাদের সেই অনিশ্চিত যাত্রার 8 বছর পূর্ণ হলো। এমন দিনেই রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারের 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারের 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের আয়োজনে সম্মেলনে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রধান অতিথির ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত খরচ করা আর সম্ভব নয়। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। Regional international stakeholders must continue to stand resolutely against the heinous crime of ethnic cleansing. Towards that, we urge upon all to calibrate their relationship with Myanmar and Arakan Army and all parties to the conflict, in order to promote an early resolution of the protective crisis. তিনি জানান, রোহিঙ্গাদের চাপ সামাল দিতে গিয়ে বাংলাদেশ এখন নতুন সংকটে। আবারও আশ্বস্ত করেন, ঘোষিত সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। We have announced the time for election. It's just about a year back we had the uprising mixed with the killing spree, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. সম্মেলন থেকে পাওয়া বক্তব্য ও সুপারিশ আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা বিশ্বের 11টি দেশ। রোহিঙ্গা অনুপ্রবেশের 8 বছর পূর্তিতে অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ 11টি দেশ যৌথ বিবৃতিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে এই প্রতিশ্রুতি দেয়। সকালে ঢাকায় ফ্রান্সের দূতাবাস তাদের এক্স হ্যান্ডেল এবং ফেসবুক পেজে যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে 11 লাখের বেশি রোহিঙ্গা রয়েছে, এখনও নতুন করে লোকজন আসছে। মানবতা প্রদর্শনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয় বিবৃতিতে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীরা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে চায় উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যাবাসনের সম্ভাব্য পথ বের করার পাশাপাশি রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানের সাথে ও স্থায়ীভাবে মিয়ানমারে ফিরে যেতে পারেন সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের সরকারের ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস পিগট বাংলাদেশের পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় এই অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেন।
বিবৃতিতে টমাস বলেন, মিয়ানমারে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জনগোষ্ঠীর প্রতি সংহতি জানায় যুক্তরাষ্ট্র। 2017 সালে অগাস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। এর আগে থেকেই বাংলাদেশে ছিল 4 লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে 13 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বাংলাদেশে। রোহিঙ্গা ঢলের 8 বছর হলেও এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। গত সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং চীন ভারতের কর্পোরেট স্বার্থের কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে বলে প্রত্যাশা তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যা ও নিপীড়নের শিকার হয়ে 2017 সালের 25 আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার সহ বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করছে 13 লাখেরও বেশি রোহিঙ্গা। গত 8 বছরে এই সংকটের সমাধান তো হয়নি, উল্টো নতুন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যাচ্ছে আরও রোহিঙ্গাদের। স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা সংকট এখন গোটা বাংলাদেশের জন্য বোঝা। পতিত সরকারের সঠিক কূটনৈতিক পদক্ষেপ এবং প্রতিবেশী বড় দেশগুলোর সহযোগিতার অভাবে রোহিঙ্গা সমস্যা জটিলতর হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। কোনো সফল কূটনীতি আমরা করতে পারিনি। নাম্বার 2 হচ্ছে ইন্টারন্যাশনাল যে কর্পোরেট ইনভেস্টমেন্ট কিংবা কর্পোরেট বাণিজ্য, রাশিয়া, চায়না, ভারত, এটার একটা শিকার আমরা। এবং আমরা কিন্তু চায়না এবং ভারত থেকে যে সহযোগিতা প্রত্যাশিত ছিল সেটা কিন্তু আমরা পাই নাই। এবং এইখানে সবচেয়ে বড় মেজর স্টেক হোল্ডার হচ্ছে মিয়ানমার এবং চায়না। তারা কিন্তু কেউ আমাদেরকে এফেক্টিভলি, হয়তোবা তারা কথা বলেছে, আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা কিন্তু এফেক্টিভলি মানে একদম কার্যকরভাবে কোনো সহযোগিতা কিংবা কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। রোহিঙ্গা সংকট সমাধানে চলতি বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। এসব সম্মেলনের মাধ্যমে সমাধানের একটি পথ বেরিয়ে আসবে বলে আশা বিশ্লেষকদের। যদি সম্মেলনগুলো শুধু ওই আপনার আলোচনা, তারপরে নানা রকম প্রস্তাব গ্রহণ, সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে পরে তো আর আউটকাম কিছু আসবে না। আমরা আসলে এটা দেখতে চাই যে ফলপ্রসূ কূটনীতির মাধ্যমে তাদের জন্য প্রত্যাবাসনের ব্যবস্থাটা গ্রহণ করা হয়। প্রথম দিকে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের সহায়তা করলেও আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও দাতা দেশগুলো ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে চাপে পড়ছে বাংলাদেশের অর্থনীতি সহ সকল খাত। এ কারণে দ্রুত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চান বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। ফেব্রুয়ারি মাসে ভোটের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। 2009 সাল থেকে জনগণ ভোট দিতে না পারায় ফেব্রুয়ারির ভোটের জন্য অপেক্ষায় বলেও জানান তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। ডক্টর আব্দুল মঈন খান জানান, আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র ও দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছে বিএনপি। তিনি বলেন, চিরস্থায়ী বন্দোবস্ত নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই বিএনপির কর্মসূচি। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো 300 প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। তারা যদি ভালো কাজ করে, তারা যদি খারাপ কাজ করে, 5 বছর পরে তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি তারা ভালো কাজ করে, হয়তো জনগণ তাদের আবার সেই ক্ষমতা তাদের দিতে পারে ভোটের মাধ্যমে। যদি তারা খারাপ কাজ করে, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পরবর্তী নির্বাচনে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দ্বিধা দ্বন্দ্বের সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দলের কর্মী সভায় তিনি বলেন, অতীতে জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, কিন্তু তিনি ভালোভাবেই রাষ্ট্র পরিচালনা করেছেন। এ সময় সাবেক কেয়ারটেকার সরকার প্রধান লতিফুর রহমানকে নিয়েও কথা বলেন তিনি। কর্মী সভায় জেলার 7টি উপজেলার নাগরিক ঐক্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিয়া সুলতানা ইভা। একজন লোক ছিল লতিফুর রহমান, কেয়ারটেকার সরকারের প্রধান হয়েছিলেন 3 মাসের মধ্যে।
উনি 6টার সময় শপথ দিয়েছেন, 9টার সময় 23 জন বড় সচিবকে বদলি করে দিয়েছেন। সচিবগুলোর মাথা খারাপ বলে, বাবা এই লোক 3 ঘন্টার মধ্যে এত কঠিন সিদ্ধান্ত নিল, 3 মাস যদি থাকে তাহলে না জানে ও কত কি করবে। অর্থাৎ সবাই দড়ির মতো সোজা। কিন্তু এই সরকার প্রশাসনকে অত ভালো করতে পারেনি। ইউনূস সাহেব বা তার সরকার ওরা এনজিও খুব ভালো চালাতে পারে, সরকার চালাতে জানে না। জীবন নিয়ে শঙ্কায় আছেন বলে জানিয়েছেন দলীয় শোকজ পাওয়া বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। হাইকোর্টে ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। দল আমাকে একটা শোকজ করতেই পারে, এটা আমি উত্তর দিব, সেটা দলের সঙ্গে আমার ব্যাপার, তখন দেখা যাবে। কিন্তু আমাকে হত্যা করার জন্য যারা আসলো, আমি তাদের সঙ্গে, আমি তাদেরকে চিনি না, জানি না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, দূর সম্পর্ক নাই, তাদের সাথে আমার শত্রুতাও নাই, আমার কোনো মিত্রতাও নাই। কিন্তু এই যে মব একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে আমাকে যে হত্যা করার জন্য বা আমার ছেলে মেয়েদেরকে সর্বনাশ করার জন্য, আমার পরিবারকে সর্বনাশ করার জন্য আমি একটা ভাড়া বাসায় থাকি, এর মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে কি আমার বাঁচার অধিকার আছে কি নাই, এটা জনগণকে জানানো উচিত। পুলিশ আর আর্মি আসাই কি আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাড়িতে আমার জন্য খুব সম্মানজনক ব্যাপার। হ্যাঁ, আমার যদি অপরাধ হয়, ছেলেরা যদি মনে করে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি, আমি কোনো অপরাধ করছি, তা আমার বিরুদ্ধে তারা কেস করুক, মামলা করে আমাকে, যদি আমি অপরাধ সেই ধরনের অপরাধ করে থাকি যেটা হলো বেইলেবল সেকশন না, আমাকে তারা জেলখানায় পাঠিয়ে দিই। তারা আমার বিরুদ্ধে মামলা, আমি কি অপরাধ করছি তারা বলুক, তা তো সেটাও বলে না। মব সন্ত্রাস চলতে থাকলে আগামী নির্বাচন ঝুঁকিতে পড়বে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। সাইফুল হক বলেন, বিএনপি নেতা ফজলুর রহমানের মন্তব্য গণ অভ্যুত্থানের চেতনাকে আঘাত করেছে। এ ব্যাপারে রাজনীতিবিদদের আরও সংবেদনশীল হওয়া উচিত বলে মত তার। কেউ সংক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে বলেও উল্লেখ করেন তিনি। তবে অভ্যুত্থানের 1 বছর পরও আইনি কাঠামো ভেঙে মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য তার। অনেক সময় সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদে মব সন্ত্রাস চলছে বলেও সাইফুল হক অভিযোগ করেন। চলার কারণের জন্য দেশটা আধা নৈরাজ্যিক অবস্থায় পর্যবসিত হয়েছে। যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু এই সামাজিক নৈরাজ্য একটা রাজনৈতিক নৈরাজ্যে পর্যবসিত হবে। মবের উপরে তারা যদি ভর করতে চান, সেটা সরকারের পক্ষের কেউ হোক অথবা সরকারের বাইরে কোনো রাজনৈতিক অংশীজন হোক, কোনো রাজনৈতিক দল হোক, এটা ভবিষ্যতের জন্য এটা খুব গুরুতর অশনি সংকেত। এ ধরনের ঘটনা চলতে থাকলে আগামী ফেব্রুয়ারির প্রত্যাশিত যে জাতীয় নির্বাচন, সেটাকেও কিন্তু নতুনভাবে কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হওয়া 493 জন চিরতরে 1 চোখ হারিয়েছেন, আর 2 চোখ হারিয়েছেন 11 জন। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে এই তথ্য জানান চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ চলে। সোমবার বেলা 11:30টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দুপুরে সাক্ষ্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ মারুফের পিতা। এর আগে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা নীলা এবং ওই হাসপাতালের পরিচালক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী সাক্ষ্য দেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ চলে। এই মামলায় গত 7 দিনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী 19 জন সাক্ষ্য দিয়েছেন। সবাই শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আদালতে দেয়া তাদের জবানবন্দিতে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, অর্থনৈতিকভাবে অসমর্থ ব্যক্তিদের আইনগত সহায়তা দিতে লিগ্যাল এইডের আইনজীবীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী 6 মাসের মধ্যে প্রত্যেকটি জেলায় লিগ্যাল এইড অফিস করা হবে। স্থাপনা না পেলে গাছের তলায় হলেও অফিস হবে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, একজন পাবলিক প্রসিকিউটর মাসে যে বেতন পান তাতে লিগ্যাল এইড দেয়া তো দূরের কথা, তাদের লিগ্যাল এইড প্রয়োজন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
রাজধানীর একটি হোটেলে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, কারো আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে আদালতে উপস্থিত ব্যক্তিদের লিগ্যাল এইড থেকে বিনা খরচে আইনি সেবা নিতে পারবেন। আদালতে উপস্থিত আসামিদের আইনগত সহায়তা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে আদালতে উপস্থিত আসামিদের পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় নির্দেশনা প্রদান করেছেন। এমত অবস্থায় যদি কোনো আসামি উদ্ভূত বিশেষ কোনো পরিস্থিতির কারণে আইনজীবী নিযুক্ত করতে না পারেন, তাহলে তাকে অসমর্থ ব্যক্তি হিসেবে চিহ্নিত ক্রমে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার মাধ্যমে আইনগত সহায়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, প্রতিটি জেলায় লিগ্যাল এইডকে কার্যকর করা গেলে মামলা জট অনেকাংশে কমানো সম্ভব। কিন্তু আমার তো মিনিমাম একটা বিল্ডিং তো লাগবে, আমার তো মিনিমাম একটা স্পেস লাগবে। যাই হোক, আমরা সেগুলো সলিউশন করার চেষ্টা করছি। যদি বিল্ডিংও না পাই, 6 মাস সময় আছে। আমরা যে ন্যায় কুঞ্জ আছে না, সেখানে হলেও লিগ্যাল এইড করবো। আমরা বসে থাকবো না, আমরা কোনো প্রজেক্টের জন্য বসে থাকবো না। আমরা যদি এই সরকারে আমার যারা কলিগ আছে বা আমাদের যারা ইন্টারন্যাশনাল ডোনার পার্টনার আছে, আমরা 1 টাকাও যদি না পাই, আমি 6 মাস আছি, এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড আমরা করে যাব। বিচার বিভাগ ও লিগ্যাল এইডের জন্য অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি জানান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের অর্থনৈতিক স্বাধীনতা, বিচার বিভাগের দৈন্যতা কাটানোর জন্য আপনাদের অপরিসীম ভূমিকা রাখতে হবে। আপনারা যদি এই সময় না করে যান, রাজনৈতিক সরকার আমলাতন্ত্রের কাছে বন্দী হবে। রাজনৈতিক সরকার অনেক রকম হিসাব নিকাশ থাকে। আপনারা যেভাবেই হোক এমন একটি প্রথা চালু করে যান বিচার বিভাগের জন্য, যাতে 15,000 কোটি টাকা থেকে আমরা 7,500 কোটি টাকা নিতে পারি। প্রত্যেক আইনজীবীকে 10% মামলা লিগ্যাল এইড দেওয়া বাধ্যতামূলক করতে অধ্যাদেশ জারির পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সব প্যানেল থেকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগকে নিজেদের নিরপেক্ষতার প্রমাণ মনে করছে ডাকসু নির্বাচন কমিশন। প্রার্থীদের কারো কারো অভিযোগ, নির্বাচনী বিধি সবার উপর সমানভাবে প্রয়োগ করা হচ্ছে না। অভিযোগ নিরসনে নির্বাচন বিধি নিয়ে সকল ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর সাথে আগামীকাল বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এদিকে কাল থেকেই ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে মঙ্গলবার। সেদিন থেকেই আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। তবে গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে নির্বাচনী আমেজ। নানা কৌশলে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা প্রার্থীদের। বিশেষ করে যে শিক্ষার্থীরা তাদের অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। দলীয় আধিপত্য, দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাস চাই। ডাকসু যদি আমি ইলেকশনে জিততে পারি কিংবা সদস্যপদে আমি যদি জয়ী হই, আমার এই কাজটা আরও বেগবান হবে। নিরাপদ এবং নির্যাতনমুক্ত ক্যাম্পাস গড়ার যে স্বপ্ন আমি দেখি, সেটা আমি আরও ভালোভাবে বাস্তবায়ন করতে পারবো। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন রয়েছে অধিকাংশ প্রার্থীর। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব আর একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছেন অপপ্রচার আর নির্বাচনী বিধিভঙ্গের। আজকে এখনো আপনারা টিএসসিতে যান, গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। তাহলে আমরা করতে পারবো না, অন্যরা করতে পারতেছে। অন্যরা যদি করতে পারে তাহলে স্যার কেন আমাদেরকে অনুমতি দিলেন না? আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রবন্ধা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। তো এই যে ডাকসু নির্বাচন উপলক্ষে একটা আমেজ বিরাজ করছে, শিক্ষার্থীরা যে নতুন নতুন চিন্তাগুলো শুনতে চায়, সেই চিন্তাগুলো না দিয়ে আপনারা যে সে পিছনে চলে যাচ্ছেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার 5 আগস্ট পরবর্তী সময়ে,
তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে। যদি আপনারা বলেন যে পক্ষপাতিত্বের কথা আমাদের এগেনস্টে, FH হলের যে AGS প্রার্থী শাফি, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। AGS রাকিবুল রিয়াদ, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। GS এনামুল হাসান, ছাত্র দলের উপর 2022 সালে ক্যাম্পাসে যে হামলা হয়েছিল, সে হামলায় সে জড়িত ছিল, সুতরাং এবং ছাত্রলীগের পোস্টেড ছিল। সুতরাং এরা কিভাবে এই অবস্থায় থেকেও নির্বাচন করতে পারছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করছি। সেই বিষয়ে তারা অবশ্যই আমাদেরকে জবাবদিহিতা করবেন। তবে ডাকসু নির্বাচন কমিশন মনে করে তাদের অবস্থান নিরপেক্ষ, আর তাই সব পক্ষ থেকেই অভিযোগের তীর। সকল পক্ষ বলছে যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই। সেটার উল্টো কথাটা হচ্ছে যে আসলে তাহলে হয়তো ঠিকই আছে, কারণ যখন সকল পক্ষগুলোই অভিযোগটা করছে তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে। আন্তরিকতার সাথে যাতে করে সবাই প্রচার প্রচারণা অংশগ্রহণ করে সেদিকটা সামনে রেখে তাদের সাথে আমরা কালকে বৈঠক করব এবং আনুষ্ঠানিক প্রচারণাটা আমরা উদ্বোধন করতে চাই। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে এই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AK-M রাশিদুল আলম, যেখানে ভিপি পদে 20 জন, GS পদে 17 জন, AGS পদে 9 জন ছাত্রী ও 21 জন ছাত্রসহ মোট 256 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন 21 আগস্ট জাকসুর বিভিন্ন পদে মোট 276 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন জানিয়েছে ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল করা হয়েছে 20 প্রার্থীর মনোনয়নপত্র। বাদ পড়া প্রার্থীরা আগামীকাল সকাল 9টা থেকে বেলা 12টার মধ্যে আপিল করতে পারবেন। 27 আগস্ট আপিলের শুনানি শেষে 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ভোট হবে 11 সেপ্টেম্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, শিক্ষিত মানুষরাই দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করছে। শিক্ষার্থীকে পরীক্ষার্থী নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অভিমত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর। রাজধানীতে এক গোল টেবিলে এই কথা বলেন তারা। আসমা আক্তার নূপুরের রিপোর্ট। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠন, শিক্ষা, জনস্বাস্থ্য শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুক্ত বিশেষজ্ঞরা অভিযোগ করেন, কোনো সরকারই শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভাবে না। এ দু খাতে বাজেট বরাদ্দ ও তাতে নানা অনিয়মের কথা তুলে ধরেন তারা। ডাক্তার হয়ে যাচ্ছে কিন্তু রোগী দেখে নাই, এরকম যদি মেডিকেল শিক্ষার মান হয় তাহলে আসলে চিকিৎসা সেবার মান আমরা কিভাবে উন্নয়ন করবো? এবং আমরা এই যে ছাত্রদেরকে যেমন বঞ্চিত করছি, মেডিকেল শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছি, পাশাপাশি আমাদের রোগীরাও বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্য এবং শিক্ষায় এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম বরাদ্দ হচ্ছে বাংলাদেশের বাজেটে। এখন এই সবচেয়ে কম বরাদ্দের মধ্যে আবার পদে পদে চাটার দল, চোরের দল এবং লুটেরা তন্ত্রের সদস্যরা খেয়ে দিয়ে সর্বশেষ কতটুকু যে কাজে লাগে দেশের জন্য, মানুষের জন্য, সেই প্রশ্নটাও কিন্তু বড়। বর্তমান সরকার শিক্ষা এবং স্বাস্থ্য কমিশন করেনি। কেন করেনি প্রশ্নটি করতে হবে। কোনো সরকারই শিক্ষা ব্যবস্থা দিকে নজর দেয়নি, দিতেও চায় না, কারণ তারা চায় না যে মানুষ শিক্ষিত হোক। 2024-এর গণ উত্থান মধ্য দিয়ে যে মানুষের আস্ফালন বা আবাহন দুটোই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। দেশের শিক্ষার্থীদের জ্ঞানের লেভেল নিয়ে প্রশ্ন তোলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। যে বৈষম্য নিরোধ করার জন্য আমাদের সন্তানেরা প্রাণ দিল, সেই জায়গায় আবার কোটা পদ্ধতি করা হচ্ছে। 40% শিক্ষার্থীকে আলাদা করে বৃত্তি পরীক্ষা দেয়া হবে। মানেটা কি দাঁড়াচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অসুস্থ প্রতিযোগিতা শুরু করবে। ক্লাস 3 থেকেই এই 40% শিক্ষার্থীকে আলাদা করা হবে, করে
এবং তাদেরকেই সব কিছু তাদের উপরে দৃষ্টিপাত করে করা হবে। শিক্ষা পরিস্থিতি নিয়ে হতাশা ফুটে ওঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্যে। আমাদের আজকের যে অধপতন, এই অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী যারা, তারা হচ্ছে দোজ হু আর দি পলিসি মেকার, আর আমাদের যারা ইনভলভ ছিল। এবং আমি সব সময় বলি, এই দেশের বড় সমস্যা শিক্ষিত মানুষ। অশিক্ষিত গরিব মানুষ এই দেশের বড় সমস্যা না, কারণ ওরা কেউ এই চেয়ারে বসে না। শিক্ষা কমিশন করার তাগিদ দেয়া হয় সংলাপে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে 25 বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব SM সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান ও মোহাম্মদ জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবির, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মোরাদ মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন, সলিসিটর সিনিয়র জেলা জজ মোহাম্মদ রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মঞ্জুর আলম, মোহাম্মদ লুৎফুর রহমান ও রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান সৈয়দ হাসান জুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল AFM সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল SM ইফতেখার উদ্দিন মাহমুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোর পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। শুনানিতে সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিয়ে মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা। শুনানি একতরফা হচ্ছে বলে অভিযোগ করেছে এনসিপি। শুভ মাহফুজের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের লক্ষ্যে জমা হওয়া আবেদনের উপর শুনানির দ্বিতীয় দিন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এদিন শুনানি হয় সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানের কিছু আসন নিয়ে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে শুনানিতে অংশ নেন অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যোগ দেন আইনজীবী, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনগণ। শুনানি শেষে আসনগুলোর সীমানা নিয়ে নিজেদের দাবি ও আপত্তি তুলে ধরেন প্রতিনিধিরা। আমাদের প্রথম দাবি হলো যে 40 বছর যাবত যে 5টি সিট ছিল, কেন সে 5টি থাকবে না? শ্যামনগর বৃহত্তম উপজেলা বাংলাদেশের মধ্যে, সুন্দরবন সন্নিহিত এলাকা, জাতীয়ভাবে অনেক আসন আছে, অযৌক্তিকভাবে সেখানে আসন বাড়ানো হয়েছে। আমরা বলেছি সেখান থেকে আসন কমিয়ে আমাদের রাজ্য অধিকার প্রতিষ্ঠিত করে দেওয়া হোক। 20% ভোটার ব্যবধানের যে কথাটি বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি, এ কারণে আমরা এখানে আপত্তি জানিয়েছি। ছিল যেহেতু নির্বাচন কমিশন সাতক্ষীরাতে কোনো সিট বাড়াচ্ছেন না বা কমাচ্ছেন না, সেহেতু পূর্বের যে আসন ছিল সেটির পক্ষেই মোটামুটি আমরা সকলেই আমাদের আওয়াজ তুলেছি। এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ অভিযোগ করেন, নির্বাচন কমিশনের শুনানিতে মতামতের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে এনসিপিকে। কিন্তু ভোটার হিসাবকে কেন্দ্র করে তারা যে সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা কোনোভাবেই এই সিদ্ধান্তটা যৌক্তিক হতে পারে না। এবং এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ওই এলাকার মানুষের সাথে কোনো ধরনের শুনানি না করে একটি খসড়া সিদ্ধান্ত নিয়েছে। 24 আগস্ট থেকে শুরু হওয়া এই শুনানি চলবে 27 আগস্ট পর্যন্ত। এই 4 দিন দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
অবৈধ অস্ত্র উদ্ধারে 500 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। প্রতিটি গুলির জন্য 500 টাকা, এলএমজি 5 লাখ টাকা, চায়না রাইফেল 1 লাখ, এসএমজি 1,50,000, পিস্তল ও শটগান উদ্ধারে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তবে এসব ক্ষেত্রে অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে প্রচুর সংখ্যক নিয়োগ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে নিয়োগ বাণিজ্য বা দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কে যানবাহন বন্ধ করে চলাচলের অপরাধে শিগগিরই গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ করা হবে বলেও জানান তিনি। বিমানের টিকিট নৈরাজ্য বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জানান, সেবা বাড়াতে বিমানবন্দরে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টি পর্যালোচনা করছে সরকার। সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। ব্রিফিংয়ে বিমান ও পর্যটন সচিব বলেন, টিকিটের ক্ষেত্রে নন রিফান্ডেবল ট্যাক্স কিভাবে সমন্বয় করা যায় সেটি ভাবছে সরকার। এ সময় উপদেষ্টা বলেন, ফ্লাইট এক্সপার্টের মালিককে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব তলব বন্ধে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, টিকিট নৈরাজ্য বন্ধে এখন থেকে বিমান টিকিটে এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও দাম থাকতে হবে। সেটি না পেলে যাত্রীর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট বন্ধে সরকার কাজ করে যাচ্ছে বলেও উপদেষ্টা জানান। গাজীপুরের টঙ্গী ও ঢাকার আবদুল্লাপুরের সংযোগস্থল তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন হয়েছে। টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপরে সকাল 10টায় সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে টঙ্গী বাজার উত্তরার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মী সহ স্থানীয় জনগণ। বক্তারা অভিযোগ করেন, বেইলি ব্রিজ না থাকা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। রাজস্ব হারাচ্ছে সরকার, মানুষের চলাচলেও বিঘ্ন ঘটছে, আর সেজন্যই তুরাগ নদের ওপর দ্রুত বেইলি ব্রিজ নির্মাণ করা দরকার। বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন সহ বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী এতে অংশ নেন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় 11 দিনের মধ্যেই চার্জশিট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রবিউল হাসান। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেফতার হওয়া 8 জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন দুটি বন্ধ থাকায় এখনও সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান নিহতের স্ত্রী। উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রবিউল ইসলাম, বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন খান, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্বজনরা। এবারে আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। ফেনীতে যৌথ মতবিনিময় সভা করেছে ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহমদ মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার সহ স্থানীয় নেতারা। পিরোজপুরের ইন্দুরকানী জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের হতদরিদ্র শাহিনুর বেগমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঘর উপহার দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিকালে নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয়। ঘরটি ভার্চুয়ালি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডাক্তার ফরহাদ হালিম ডোনার। সাতক্ষীরার তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির সম্মেলন হয়েছে স্থানীয় নগরঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করেন। নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সর্দারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায় সহ অনেকে। মুন্সিগঞ্জে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং
স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের এডহক কমিটি সভাপতি মীর শরফত আলী সপু। এ সময় তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আমলের শিক্ষামন্ত্রী দীপুমণি এদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারেই ধ্বংস করে দিয়েছেন। মুন্সিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা আসরিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন। কার্বন দূষণ মোকাবেলায় লিকুইড ট্রি উদ্ভাবন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিজিই বিভাগের সেমিনার কক্ষের সামনে এ গবেষণা জনসম্মুখে উন্মুক্ত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। উপাচার্য এম মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন। এ সময় এ গবেষণার গবেষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর গোলাম মঈনুদ্দিন, বিজিই বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিদুর রহমান সহ ল্যাবের গবেষকরা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল। শিক্ষা মন্ত্রণালয় 31 জুলাই তাকে প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়। 2002 সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। 2 দশকেরও বেশি সময় ধরে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন পদে বিভাগীয় প্রধান, সহযোগী ডিন এবং ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির অতিথি অধ্যাপক এবং তুরস্কের আনাদোলু ইউনিভার্সিটিতে ইরাসমাস প্লাস প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তার 50টিরও বেশি গবেষণা প্রবন্ধ স্কোপাস ও ওয়েব অফ সায়েন্সে প্রকাশিত হয়েছে। সম্প্রতি তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে সার্ভিস মার্কেটিং বিষয়ে একটি পাঠ্যপুস্তক প্রকাশ করেছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ, বলেছেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনের 7 প্রস্তাব, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি 11 দেশের। ফেব্রুয়ারিতে ভোটের জন্য উন্মুখ জনগণ, মন্তব্য মঈন খানের। নির্বাচন ও প্রশাসন নিয়ে প্রধান উপদেষ্টার দ্বিধাদ্বন্দ্বের সমালোচনা করলেন মান্না। জীবন নিয়ে শঙ্কার কথা জানালেন আলোচিত নেতা ফজলুর রহমান। অভ্যুত্থানের 1 বছর পরও মব সন্ত্রাস গ্রহণযোগ্য নয়, বললেন সাইফুল হক। আইনি সহায়তা বাড়াতে প্রধান বিচারপতির নির্দেশনা, প্রয়োজনে গাছতলায় লিগ্যাল এইড অফিস, বললেন আইন উপদেষ্টা। পিপিদেরই লিগ্যাল এইড দরকার, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের জন্য শিক্ষিতরাই দায়ী, মন্তব্য ডক্টর জাহিদ হোসেনের। শিক্ষা কমিশন গঠনের দাবি রাশেদা কে চৌধুরীর। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।